আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে পেমেন্ট করতে হবে এবং সেখানে কিছু ফ্রি কোর্স রয়েছে, সেগুলো চাইলে তোমরা অ্যাপ থেকে দেখতে পারো। দেখো এখানে 1 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7। 1-এর 1 নম্বর দাগে উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হলো ইন্দোনেশিয়া, ভারত, জার্মানি না অস্ট্রেলিয়া। তো উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হচ্ছে জার্মানি। ভারতের পূর্ব উপকূলের সমভূমি হলো স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি, অবনত সমভূমি না যৌগিক সমভূমি। সঠিক উত্তর হবে উন্নত সমভূমি। স্বল্পমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা, সৌরশক্তি, চাপ হ্রাস না বৃষ্টিপাত। তো স্বল্পমোচনের দায়ী হচ্ছে মূলত সৌরশক্তি। নেক্সট হচ্ছে ভূ আলোড়ন প্রক্রিয়া হলো অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া না বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া। তো ভূ আলোড়ন প্রক্রিয়া এটা হচ্ছে মূলত অন্তর্জাত প্রক্রিয়া। 5 নম্বর দেখা হচ্ছে অ্যাটলাস পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত। তো অ্যাটলাস পর্বত এটা হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। এরপর 6 নম্বর থেকে তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা, তোরসা, জলঢাকা না মহানন্দা নদী। তো তরাই ও ডুয়ার্স এই অঞ্চলকে পৃথক করেছে তিস্তা নদী। রার কথার অর্থ পাথুরে জমি, সমভূমি, জলাভূমি না কৃষ্ণ মৃত্তিকা। তো রার কথার অর্থ হচ্ছে পাথুরে জমি। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। কয়ের দাগে বাক্যটিকে লিখে পাশে শুদ্ধ বা অশুদ্ধ লিখতে হবে। 1 × 2 = 2। 1 নম্বর দাগে সমপ্রায় ভূমির মাঝে বিক্ষিপ্ত ক্ষয়প্রাপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেলবার্জ বলে, এটা হবে অশুদ্ধ। 2 নম্বর দাগে একটি দ্রাঘিমা রেখার উপর একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে, এটাও হবে অশুদ্ধ। ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 2 = 2। নাম্বার 1-এ পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি, এটা হবে ধুলিয়ান। এই স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি। আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূ আস্তরণকে ড্যাশ বলে, উত্তর হবে রেগোলিথ বলে। ঘয়ের দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 × 4 = 4। বোল্ডার ক্লেভিং কাকে বলে? যান্ত্রিক আবহবিকার দ্বারা ভূপৃষ্ঠে উন্মুক্ত বোল্ডারের অংশ ভেঙে যায়, যাকে বোল্ডার ক্লেভিং বলে। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিজ। দামোদর নদের উৎস লেখো। দামোদর নদের উৎস হচ্ছে ঝাড়খণ্ডের খামারপাত পাহাড়। এরপর 4 নম্বর দাগে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে কী বলে? তো তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে বলে স্ক্রি বা ট্যালাস। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পল্লীগঠিত অঞ্চল কী নামে পরিচিত? তো পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পল্লীগঠিত অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। নাম্বার 1-এ প্রমাণ দ্রাঘিমা রেখা বলতে কী বোঝো? সাধারণত কোনো দেশের ঠিক মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। যেমন ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। কোনো কোনো দেশের ক্ষেত্রে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া এই সমস্ত দেশের একাধিক প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। নেক্সট, অথবা দিয়ে রয়েছে টিকা লিখতে হবে কৌণিক দূরত্ব সম্পর্কে। তো গোলাকার পৃথিবীর কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। অর্থাৎ নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকেই কৌণিক দূরত্ব বলে। 2 নম্বর থেকে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তো পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তনের ফলাফল হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সামগ্রিকভাবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পৃথিবীর অভ্যন্তরভাগ ও বহির্ভাগে ভূমিরূপের পরিবর্তন ও গঠন হয়ে থাকে। এরপর অথবা দিয়ে রয়েছে লোয়েস্কি। বায়ু দ্বারা মরুভূমির বালি বাহিত হয়ে দূরে কোনো নিচু জায়গায় সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন হচ্ছে গোবি মরুভূমির লোয়েসে চীনের হোয়াংহো নদী অববাহিকায় সৃষ্ট লোয়েস সমভূমি। এরপর 3 নম্বর থেকে বাংলার দুঃখ কাকে বলে এবং কেন? তো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। প্রতি বছর বর্ষায় এই নদের দুই কূল প্লাবিত হয়ে প্রচুর ফসল নষ্ট হয়। অনেক ঘরবাড়ি ভেসে যাওয়ায় মানুষ ভিটে ছাড়া হয়, ফলে এই অঞ্চলে বসবাসকারী মানুষের চরম দুর্দিন দেখা দেয়। এই কারণেই
এই নদীকে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে তাল অঞ্চল কাকে বলে। তো কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্ন ভূমি ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। 4 নম্বর থেকে হিউমাস কাকে বলে। উদ্ভিদ এবং প্রাণীর মৃত দেহাবশেষ জৈব পদার্থ হিসাবে শিলা বা মৃত্তিকার উপরিভাগে সঞ্চিত হয়। এই সকল পদার্থ অতি সূক্ষ্ম জীব দ্বারা পচন এবং বিয়োজনের মাধ্যমে পরিবর্তিত হয়ে গাঢ় বাদামি বা লালচে বর্ণের জটিল পদার্থের সৃষ্টি করে, একেই হিউমাস বলে। অথবা জলযোজন বা হাইড্রেশন কাকে বলে। শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জলযোজন বলে। 4 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। নাম্বার 1, কোনো জায়গার অক্ষাংশ কিভাবে নির্ণয় করবে উদাহরণসহ বুঝিয়ে দাও। তো কোনো স্থানের অক্ষাংশ সাধারণত সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের উন্নতি কোণ মেপে নির্ণয় করা হয়। এছাড়া ধ্রুবতারার উন্নতি কোণ থেকেও অক্ষাংশ জানা যায়। যেমন কোনো স্থানের ধ্রুবতারার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে সেই স্থানের অক্ষাংশ হবে 45 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্বই হলো অক্ষাংশ। অথবা দিয়ে বলা হচ্ছে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য লেখন। তো নিরক্ষরেখা আর মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তো 1 নম্বর পার্থক্য এদের বিন্যাস অনুসারে। এটি পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি পূর্ণবৃত্ত রেখা, আর এটি উত্তর দক্ষিণে বিস্তৃত একটি অর্ধবৃত্ত রেখা। মান অনুসারে এদের পার্থক্য কি? এর মান হচ্ছে 0 ডিগ্রি এবং এটি পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করে, আর এর মান 0 ডিগ্রি এবং এটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করে। পরিধি কীরকম? এর পরিধি হচ্ছে সর্বাধিক, এটাকে বলা হয় মহাবৃত্ত। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়, আর এর পরিধি সব জায়গায় সমান, ওকে, এবং নিরক্ষরেখার অর্ধেক। 2 নম্বর দেখে পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য কী? তো দেখো 1 নম্বর প্রথম পার্থক্য হচ্ছে জলবায়ু অনুসারে মরু ও মরুপ্রায় অঞ্চলে গঠিত হয় এই পেডিপ্লেন, আর আর্দ্র ও নদী বিধৌত অঞ্চলে গঠিত হয় পেনিপ্লেন। তারপর প্রক্রিয়া অনুসারে পার্শ্ব ক্ষয় ও পশ্চাৎ প্রসারণের ফলে তৈরি হয় এই পেডিপ্লেন, আর নদীর নিম্নক্ষয় ও সমতলীকরণের ফলে তৈরি হয় পেনিপ্লেন। তারপর অবশিষ্ট টিলা, এখানে ইনসেলবার্জ দেখা যায়, এখানে মোনাডনক দেখা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, অথবা দিয়ে অভিসারী পাতসীমানায় ভূমিকম্প হয় কেন? তো অভিসারী পাতসীমানায় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, এর ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং প্রচণ্ড সংঘর্ষ ও চাপের সৃষ্টি হয়। এই প্রবল চাপে অভ্যন্তরে স্থিতিস্থাপক শক্তির মুক্তি ঘটে এবং চুক্তি রেখা বরাবর শিলাস্তরে কম্পন সৃষ্টি হয়, যা ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বর হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা আলোচনা করো। তো মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদ ও প্রাণী সরাসরি প্রভাব ফেলে। উদ্ভিদের শিকড় শিলাস্তরে প্রবেশ করে ভৌত চূর্ণীভবন ঘটায়, আবার মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে মাটিতে হিউমাস তৈরি করে, যা মাটির উর্বরতা বৃদ্ধি ও রাসায়নিক গঠন পরিবর্তন করে। কেঁচো, পিঁপড়ে বা ইঁদুর মাটি খুঁড়িয়ে বায়ু চলাচলে এবং উপরিস্তরের মাটির সাথে নিচের স্তরের মিশ্রণে সাহায্য করে। অথবা দিয়ে বলা হচ্ছে পার্থক্য লিখতে হবে এখানে এলুভিয়েশন আর হচ্ছে ইলুভিয়েশন। তো দেখো আমরা পার্থক্য লিখছি। প্রথমে পদ্ধতি অনুসারে মাটির উপরিস্তর, যেটাকে এ স্তর বলা হয়, এখান থেকে খনিজ চুইয়ে নিচে যায়, আর ধৌত প্রক্রিয়ায় নামা খনিজ নিচের স্তরে অর্থাৎ বি স্তরে সঞ্চিত হয়। স্তর, এটি মূলত মাটির অপসারণ স্তর, আর এটি মূলত মাটির সঞ্চয় স্তর। অবস্থান হচ্ছে এটি মাটির উপরের স্তরে ঘটে, এটি মাটির গভীর বা নিচের স্তরে ঘটে। 4 নম্বর উৎস অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীর শ্রেণীবিভাগ করো। তো উৎস অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী, হিমালয় থেকে উৎপন্ন, যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, এগুলি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট ও চিরপ্রবাহী। 2 নম্বর পশ্চিমবঙ্গের মালভূমির নদ নদী, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন, যেমন হচ্ছে দামোদর, অজয়, কংসাবতী, এগুলি মূলত বৃষ্টির জলে পুষ্ট। 3 নম্বর হচ্ছে দক্ষিণবঙ্গের জোয়ার ভাটার নদ নদী, সুন্দরবন অঞ্চলের নদী, যেমন হচ্ছে মাতলা, গোসাবা, এগুলো।
অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি হচ্ছে 1 নম্বর দেখো মৌসুমী জলবায়ু, এর প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত ও ঋতু পরিবর্তন ঘটে। 2 নম্বরে হিমালয় পর্বতের অবস্থান, উত্তরে হিমালয় থাকায় শীতল বায়ু বাধা পায় এবং বৃষ্টিপাত ঘটে। 3 নম্বর সমুদ্র সান্নিধ্য, দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় মনোরম জলবায়ু বিরাজ করে। 4 নম্বর কর্কট ক্রান্তির রেখা, এই রেখা রাজ্যের মাঝখান দিয়ে যাওয়ায় গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 1 নম্বর থেকে বলা হচ্ছে ভঙ্গিল পর্বতের উৎপত্তিকাল উল্লেখ করে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করুন। তো ভূতাত্ত্বিক গঠনকাল অনুসারে ভঙ্গিল পর্বতকে 2 ভাগে ভাগ করা যায়। প্রায় 25 কোটি বছর বা 25 কোটি বা তার আগে প্যালিওজোইক যুগে সৃষ্ট পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন আরাবল্লী, অ্যাপালেসিয়ান এইগুলো। অন্যদিকে প্রায় 7 কোটি বছর আগে টার্সিয়ারি যুগে সৃষ্ট পর্বতগুলো হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন হচ্ছে হিমালয়, আলপাস, রকি এইগুলো। তো এরপর আমরা লিখছি দেখো বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। প্রথমে উচ্চতা ও চূড়া। প্রাচীন ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে কীরকম না, দীর্ঘদিন ক্ষয়ের ফলে উচ্চতা কম এবং চূড়াগুলি গোল বা ভোঁতা হয়। আর নবীন ভঙ্গিল পর্বতের কী হয়, উচ্চতা অনেক বেশি এবং চূড়াগুলি অত্যন্ত তীক্ষ্ণ ও সুচালা হয়। আর স্থিতিশীলতা সম্পর্কে এদের বৈশিষ্ট্যগুলো কীরকম না, এগুলি অর্থাৎ এই প্রাচীন ভঙ্গিল পর্বত বর্তমানে অনেকটা স্থিতিশীল এবং ভূমিকম্পের প্রবণতা কম। আর এই নবীন ভঙ্গিল পর্বতগুলি কীরকম হয়, অস্থির এবং বর্তমানেও উচ্চতা বাড়ছে, ফলে ভূমিকম্প প্রবণ। এরপর শিলাস্তর অনেক বেশি কঠিন ও প্রাচীন পাললিক শিলা দ্বারা গঠিত। আর নবীন ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে শিলাস্তর কোমল এবং এতে প্রচুর পরিমাণে জীবাশ্ম দেখা যায়। 2 নম্বর দেখে হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে বিভিন্ন মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। তো ভূপ্রকৃতি ও জলবায়ুর ভিন্নতার কারণে পশ্চিমবঙ্গের মৃত্তিকা বৈচিত্র্যময়। প্রধান মৃত্তিকাগুলি হলো 1 নম্বর হচ্ছে পার্বত্য মৃত্তিকা, যেটাকে পটসল মৃত্তিকা বলা হয়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় দেখা যায়, এটি অম্লধর্মী ও চা চাষের জন্য উপযোগী। 2 নম্বর পলি মৃত্তিকা, গাঙ্গেয় সমভূমি ও উত্তরবঙ্গের সমতল অংশে এই উর্বর মাটি দেখা যায়। এটি 2 প্রকার, প্রাচীন পলি ও নবীন পলি, অর্থাৎ প্রাচীন পলি বলতে ভাঙর, আর নবীন পলি হচ্ছে কি খাদার, ঠিক আছে। এখানে ধান, গম ও পাট ভালো হয়। 3 নম্বর ল্যাটেরাইট ও লাল মাটি। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মালভূমি অঞ্চলে এই অনুর্বর মাটি দেখা যায়, এতে লোহার ভাগ বেশি থাকায় রং লাল হয়। 4 নম্বর হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নোনা মাটি দেখা যায়, এখানে ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে চিত্রসহ ক্ষয়জাত পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করেন। ভূপৃষ্ঠের কোনো প্রাচীন উচ্চভূমি বা পর্বত যখন দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন হচ্ছে নদী, বায়ু, হিমবাহ ও রোদ বৃষ্টি দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, তখন তার উচ্চতা হ্রাস পায়। শিলার কঠিন ও কোমল বিন্যাসের কারণে কোমল অংশগুলি দ্রুত ক্ষয়ে যায়, কিন্তু কঠিন অংশগুলি উচ্চভূমি হিসাবে দাঁড়িয়ে থাকে। এভাবেই ক্ষয়জাত ও অবশিষ্ট পর্বতের সৃষ্টি হয়। ভারতের আরাবল্লী, পরেশনাথ ও নীলগিরি পর্বত এর প্রকৃষ্ট উদাহরণ। এই পর্বতগুলি মূলত প্রাচীন ভঙ্গিল বা আগ্নেয় পর্বত ছিল, যা বর্তমানে ক্ষয়ের ফলে নিচের দিকে বসে গিয়ে ছোট পাহাড়ে পরিণত হয়েছে। এর ঢাল মাঝারি এবং চূড়াগুলি ভোঁতা প্রকৃতির হয়। তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে PDFগুলো থাকবে। প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা PDFগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এবং অ্যাপে কিছু হচ্ছে ফ্রি কোর্সও রয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।